এগুলো থেকে আপনার যেই এমসিকিউতে প্রশ্ন আসার সম্ভাবনা না 100% আসবে এখান থেকে প্রশ্ন। তো 2 থেকে 3 নাম্বার ইজিলি পেতে পারবেন। মনে করেন আপনার পিছনে আগুন লাগছে, এখন আপনি সাথে সাথে পানি মেরে দিতে পারছেন, আপনি বেঁচে গেছেন। এই জন্য এটাকে অগ্নি পরীক্ষা অনুপাত বলা হয়। এই জন্য এখানে ট্যাক্সও ফাঁকি দেওয়ার একটা সুযোগ সুবিধা থাকে আর কি। তো যাই হোক, এটা ইলিগাল না, এটা লিগাল অনুযায়ী করা হয়। যতটা পারফেক্ট হবে একটা আর্থিক বিবরণী, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের আর্থিক ব্যবস্থাপক এবং আমাদের ব্যবসায়ের যে কর্মচারীগুলো আছে তাদের দক্ষতা কতটুকু হচ্ছে। আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আমরা বিশদ আয় বিবরণী করব এবং আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। ঠিক আছে, তো চলো পড়ালেখা শুরু করা যাক। তো আমরা আজকে আর্থিক বিবরণীটা দেখার ট্রাই করব। আর্থিক বিবরণী কি? আর্থিক বিবরণী হলো একটা সুশৃঙ্খল ধারাবাহিক একটা প্রক্রিয়া, একটা প্রসেস, যেটার মাধ্যমে আমরা আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, ওই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, যেমন আমাদের আর্থিক ফলাফল কীভাবে আমরা লাভ ক্ষতি হিসাবে আর্থিক ফলাফল নির্বাচন করি বা নির্ধারণ করি, এবং আমাদের যে আর্থিক অবস্থা কি মানে এই যে আর্থিক ফলাফল, এটা দ্বারা আমরা ডিফাইন করব হলো আমাদের যে প্রফিট এবং লস, বা আমাদের ব্যবসায় কতটুকু লাভ হচ্ছে কতটুকু ক্ষতি হচ্ছে এটা। এবং আর্থিক অবস্থা বলতে বোঝাই হলো বর্তমানে আমাদের যে ব্যবসা, ওই ব্যবসায়ের সম্পদ কীরূপ আছে বা অ্যাসেট কেমন আছে বা কী পরিমাণ আছে, এবং আমাদের যে ব্যবসায়ের দায়, ওই দায় বা লাইবিলিটিস কতটুকু আছে। তো তার মানে আমরা আমাদের যে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমাদের যে ব্যবসায়ের আর্থিক ফলাফল মানে লাভ এবং লস, এবং আমাদের যে ব্যবসায়ের আর্থিক অবস্থা মানে আমাদের যে সম্পদ এবং দায়, এইগুলো জানতে পারবো। এবং এই যে আর্থিক বিবরণী, এটা হলো একটা কাঠামোবদ্ধ, সুশৃঙ্খল এবং ধারাবাহিক প্রক্রিয়া। তিনটা জিনিস আছে, একটা হলো কাঠামোবদ্ধ, আর একটা হলো সুশৃঙ্খল এবং ধারাবাহিক একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আর্থিক ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানতে পারি। তো এখন দেখেন যে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীর যে উদ্দেশ্য, আর্থিক বিবরণী আমরা কোন উদ্দেশ্যে তৈরি করি। তো আর্থিক বিবরণীর উদ্দেশ্যেই যে আমরা বললাম যে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা, এইগুলো নির্ণয়ের জন্য, এবং এইগুলো নির্ণয় করে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা এবং যে আমাদের ব্যবসায়ের নগদ প্রবাহ মানে কি, ব্যবসায় কখন টাকা আসতেছে এবং ব্যবসায় কখন টাকা যাচ্ছে, কি পরিমাণ টাকা নগদ টাকা আসতেছে, কি পরিমাণের নগদ টাকা ব্যবসা থেকে চলে যাচ্ছে, এইগুলো জানার মাধ্যমে আমাদের যে ব্যবসায়ের যে তথ্যের ব্যবহারকারী বা আমাদের ব্যবসায় সংশ্লিষ্ট যে ব্যবহারকারীগুলো আছে, আমাদের যে তথ্য ব্যবহার করবে, এবং আমাদের যে ব্যবস্থাপক, তাদেরকে এই আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা, নগদ প্রবাহ, এগুলো সম্পর্কে তথ্যটা সরবরাহ করা হবে, যার মাধ্যমে তারা আমাদের যে অর্থনৈতিক সিদ্ধান্ত এটা গ্রহণ করতে পারে। তাহলে এখানে কি, আমাদের যে ব্যবসায়ের ব্যবস্থাপক এবং মালিক কর্তৃপক্ষ যারা আছে, তারা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের কাছে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে আমরা তথ্য সরবরাহ করব। কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। এরপর কি, আমাদের দক্ষতা মূল্যায়ন। এখন এই যে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী প্রস্তুত করবে কারা? যারা হিসাবরক্ষক আছে বা যারা ব্যবস্থাপক আছে, তারাই তো এই আর্থিক বিবরণী প্রস্তুত করবে। এবং যারা হিসাবরক্ষক, তারা আর্থিক বিবরণী প্রস্তুত করে আমাদের যে ব্যবস্থাপক বা ম্যানেজার আছে, তাদের কাছে এই আর্থিক বিবরণী বা আর্থিক ফলাফল সংশ্লিষ্ট বা আর্থিক অবস্থা সংশ্লিষ্ট যেসব তথ্য, ওই তথ্যগুলো সরবরাহ করবে। এবং এই যে ব্যবস্থাপকগুলো এগুলো বাছাই করে দেখবে আসলে ব্যবসায়ের যে আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল ঠিক আছে কিনা, বা লাভ ক্ষতি কীরকম হচ্ছে। তো এটার মাধ্যমে এই যে যতটা পারফেক্ট হবে একটা আর্থিক বিবরণী, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের আর্থিক ব্যবস্থাপক এবং আমাদের ব্যবসায়ের যে কর্মচারীগুলো আছে, তাদের দক্ষতা কতটুকু হচ্ছে বা তাদের দক্ষতা কতটুকু আছে ব্যবসা পরিচালনা করার জন্য। এরপর আসি যে আমাদের আসলে আর্থিক যে বিবরণী, এই আর্থিক বিবরণীর কিছু পার্ট আছে। এই পার্টগুলো ডিফাইন করে হলো আইএএস, যেই অর্গানাইজেশনটা আছে, বা আইএএসের কিছু মান আছে। এটা হলো অর্গানাইজেশন না, এটা হলো মান। এটা হলো আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অর্গানাইজেশন যারা আছে, তারা ডিফাইন করে। তো এরা আইএএস নামের কিছু মান দেয়। ওই আইএএস হলো যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এই বা আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আর্থিক বিবরণীকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে, বা আর্থিক বিবরণীর 5টি অংশ আছে বলে বলা হয়েছে। তো এইখানে কি কি অংশ? প্রথম অংশে আছে আমাদের বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমাদের যে ব্যবসায়ের প্রফিট এবং লস, এইটা বের করা হয়। আমাদের যে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আছে, এইগুলোর মুনাফা জাতীয় যে আয় ব্যয়গুলো আছে, এগুলোর হিসাবের মাধ্যমে আমাদের যে প্রফিট, ব্যবসায়ের এবং লস, এগুলো নির্ণয় করা হয়। এরপর কি, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী।
মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী কি? ব্যবসায়ের যে মালিক পক্ষ আছে ওই মালিক পক্ষের যে সত্ত্ব বা তাদের মূলধনের যে অবস্থা ওইটা জানার জন্য আমাদের মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীটা করা হয়। আর্থিক অবস্থার বিবরণী এটা কেন করা হয়? এটা ওই যে বললাম আমাদের ব্যবসায়ের যে মূল দুইটা উদ্দেশ্য আর্থিক বিবরণীর, একটা আর্থিক ফলাফল আর একটা আর্থিক ব্যবস্থা, আর্থিক অবস্থা। আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আমরা বিশদ আয় বিবরণী করব এবং আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। ঠিক আছে, তার মানে আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী এটা করা হয় হলো আমাদের ব্যবসায়ের যে অ্যাসেট এবং লাইবিলিটিস যেগুলো আছে তো ওইগুলো জানার জন্য আমাদের কি করা হয়, আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা করা হয়। এরপর কি? নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো যে স্টেটমেন্ট ওইটাতে করা হয় হলো আমাদের ব্যবসায়ের যে কখন টাকা আসতেছে এবং কখন টাকা চলে যাচ্ছে, কি পরিমাণ টাকা আসতেছে এবং কি পরিমাণ টাকা চলে যাচ্ছে এটা জানার জন্য আমাদের নগদ প্রবাহ বিবরণী করা হয়। এরপর কি? এরপর আছে হলো গুরুত্বপূর্ণ নোট এবং হিসাবের নীতিমালা। তো এটা কি আমাদের যে ব্যবসায়ের এই আর্থিক বিবরণীর যে ফার্স্ট 4টা পার্ট বললাম এটার কিছু ব্যবহারের প্রয়োজনীয় কিছু নোট আছে বা আর্থিক অবস্থার বিবরণীতে দেওয়ার জন্য কিছু নোট থাকে এবং আমাদের ব্যবসায়ের কিছু নীতিমালা আছে যেগুলো এই আমাদের আর্থিক অবস্থার যে আর্থিক বিবরণীর 5ম পার্ট বা 5 নম্বর অংশ ওইটাতে আলোচনা করা হয় যে ব্যবসায়ের বিভিন্ন নোট এবং নীতিমালা নিয়ে। এরপর আসি যে আমাদের ব্যবসায়ের যে হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো আছে, হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো কী কী। তো এখানে কিছু স্পেসিফিক নীতিমালা সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যার প্রথমে আছে হলো আমাদের কি ব্যবসায়িক সত্ত্বানীতি। ব্যবসায়িক যে সত্ত্বানীতি এইখানে ব্যবসায়ের যে মালিক এবং ব্যবসা এবং মালিক এই দুইটাকে সম্পূর্ণ সেপারেট করা হয়েছে। মানে এখানে বলা হয়েছে যে ব্যবসায়ীর সত্ত্ব এবং মালিকের সত্ত্ব সম্পূর্ণ আলাদা, ব্যবসা এবং মালিক সম্পূর্ণ পৃথক। ব্যবসা চলবে ব্যবসায়ের গতিতে, মালিক চলবে মালিকের গতিতে। মানে ব্যবসায়ের সাথে মালিকের সম্পর্ক শুধু ব্যবসা এবং মালিকের সম্পর্ক, ওদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নাই। মানে যদি মালিক কি বলে মারাও যায় তাহলে ব্যবসা চলতে থাকবে, এমন কিছু একটা এই ব্যবসায়িক সত্ত্বানীতিতে বলা হয়েছে। এরপর কি? চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি। এটাতে কি আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। এটা হলো আমরা যে বললাম যে ব্যবসায়িক সত্ত্বানীতিতে মালিকের জায়গায় ব্যবসার জায়গায় মালিক যদি মারাও যায় তাহলে আমাদের কি ব্যবসা প্রতিষ্ঠান চলতে থাকবে। তো আমাদের যে কোম্পানিগুলো আছে বা আমাদের যে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড যে কোম্পানিগুলো আছে ওইগুলোতে যে ব্যবসা এবং মালিকরা জাস্ট ইনভেস্ট করে, তারা বাকি সব করা হলো ব্যবসায়ী যে ব্যবস্থাপক থাকে এবং যে ডিরেক্টর বোর্ড থাকে তারাই সকল সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্য মালিকের পক্ষ হয়ে আর কি। তো এইখানে যে চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি এইখানে বলা হয়েছে যে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। এরপর কি? হিসাবকাল ধারণা নীতি। তো এই হিসাবকাল ধারণা বলতে ব্যবসায়ের কোনো নির্দিষ্ট কোনো আইসকল থাকে না, ঠিক আছে। তো এইখানে অনেক ব্যবসায়ী দেখা যায় তাদের হিসাবকাল করা হলো 6 মাসে এবং অনেক ব্যবসায়ী দেখা যায় তারা 12 মাসে হিসাব করে। এমনও ব্যবসা আছে যে তারা বছরে 3 বার হিসাব করে, তার মানে তাদের হিসাবকাল হলো 4 মাসে। তার মানে এখানে ব্যবসায়ের কোনো নির্দিষ্ট আইসকাল নাই। তবে এই যে হিসাব প্রস্তুতের জন্য বা হিসাবের যে আর্থিক অবস্থার বিবরণী বা হিসাবের যত ধরনের আমাদের ক্যালকুলেশন করা লাগে এগুলো নির্ণয়ের জন্য ব্যবসায়ের যে সময়কাল, ব্যবসায়ের যে হিসাবকাল ওইটাকে 1 বছর মেয়াদে ভাগ করা হয় জেনারেলি। এরপর কোম্পানির উপর ডিপেন্ড করে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে তারা কয় বছরে কয় দিনে তাদের কি হিসাবকালটা নির্ধারণ করবে। এরপর কি? বকেয়া ধারণা। বকেয়া ধারণা কি? বকেয়া ধারণাতে বলা হয়েছে হলো নগদ প্রাপ্তি এবং প্রদান এইটা বিবেচনা করা হবে না। মানে আপনার ব্যবসায়ে নগদ আসুক বা যাক এটা বিবেচনা করা হবে না। যদি লেনদেন হয়ে যায় আয় এবং ব্যয় এগুলোতে যে ব্যবসায় বিশদ আয় বিবরণী আছে এটাতে লিপিবদ্ধ করা হবে। ওই যে আমরা আয় বা ব্যয় করলাম এই আয়টা বকেয়া আছে কিনা বা আমরা যে ব্যয়টা করলাম ওইটা অগ্রিম প্রদান করলাম কিনা বা পরবর্তীতে প্রদান করতে হবে কিনা, এখানে প্রাপ্তি বা প্রদান হিসাব করা হবে না। এখানে জাস্ট আয় হয়েছে এটা বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হবে, ব্যয় হয়েছে এটা বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হবে। আয়ের কি টাকা আসছে, ব্যয়ের কি টাকা গেছে কিনা এটা এখানে বিবেচনা করা হবে না। এরপর কি আছে? এরপর হলো রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি কি? রক্ষণশীলতার নীতিতে আমাদের যে মুনাফা ওই মুনাফাটা কম দেখানো হয়। এটা মূলত করা হয় হলো ট্যাক্স কাটিংয়ের জন্য, ঠিক আছে। ট্যাক্স একটা মানে কি বলে কর ফাঁকি দেওয়ার জন্য। অবশ্যই এটা মানে
দুর্নীতির ক্ষেত্রে না, এটা করা হয় হলো মানে আপনি কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনার যে ব্যবসায়ের ট্যাক্স ওই ট্যাক্সটা কমাবেন, এটার জন্যই যে রক্ষণশীলতার নীতি এটা ফলো করা হয়। এখানে কি করা হয় যে মুনাফা কম দেখানো হয়। মুনাফা কেমনে কম দেখানো হয়, এইখানে আমাদের আমরা জানি যে আমাদের ব্যবসায় কিন্তু সম্ভাব্য কোনো কিছু অ্যাড হয় না, কিন্তু এই যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের যে সম্ভাব্য আয়গুলো আছে, বা আমরা ভাবতেছি যে এই আয়টা হয়তো 1 মাসের মধ্যে হবে বা নেক্সট ইয়ারে আমরা এই আয়টা করতে পারবো, এটা কিন্তু লিপিবদ্ধ করবে না। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমাদের একটা সম্পদ নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আমাদের এই সম্পদটা কিনতে হবে, অথবা আমাদের এই ব্যয়টা হতে পারে, জাস্ট আমরা অ্যাজিউম করতেছি যে ব্যয়টা হতে পারে, কিন্তু অ্যাজিউম করার সাথে সাথে বা সম্ভাবনার সাথে সাথে এটা কি করা হয়, লিপিবদ্ধ করা হয় হিসাবের বইতে। এই জন্য এইখানে রক্ষণশীলতার নীতি, যার ব্যয় যেহেতু আমরা সম্ভাব্য ব্যয় ইনক্লুড করে ফেললাম কিন্তু আয় ইনক্লুড করলাম না, মানে অতিরিক্ত খরচ দেখায় ফেললাম। অতিরিক্ত খরচ দেখানোর ফলে আমাদের মুনাফাটা মানে অলরেডি কমে গেছে, এই জন্য এখানে ট্যাক্সও ফাঁকি দেওয়ার একটা সুযোগ সুবিধা থাকে আর কি। তো যাই হোক, এটা ইলিগাল না, এটা লিগাল অনুযায়ী করা হয়। এখন এখানে দেখেন যে ক্রয় মূল্য নীতি। তো এই ক্রয় মূল্য নীতিতে আমাদের যে ব্যবসায়ী স্থায়ী সম্পদগুলো থাকে, ওই স্থায়ী সম্পদগুলো বর্তমান বাজার মূল্য না লিখে যেই মূল্যে আমরা ক্রয় করছি বা ঐতিহাসিক মূল্য, ওই ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয়। মনে করেন আমরা কিছু জমি কিনছি, ওই জমি কিনছি হলো আমরা মনে করেন যে 10 লক্ষ টাকা দিয়ে, কিন্তু বর্তমানে জমির দাম বাড়ায় ওই জমির দাম হয়ে গেছে 20 লক্ষ টাকা, কিন্তু আমরা যখন হিসাবের বইতে লিখবো তখন আমরা লিখবো এই 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা লিখবো না, মানে যেটা অতীতে আমরা কিনছি ওইটাই লিখবো লেখার সময়। এটাকে বলা হয় ক্রয় মূল্য নীতি। এরপর কি আছে, এরপর হলো সামঞ্জস্যতার নীতি। সামঞ্জস্যতার নীতি কি, একই পদ্ধতি হিসাব করা হবে ব্যবসায়ের যে হিসাব প্রস্তুত করার সময়, আমাদের একই পদ্ধতি হিসাব করা হবে ব্যবসায়ের যে পদ্ধতিগুলো আছে হিসাব ইনক্লুডের সময়। ওই একটা পদ্ধতি প্রতি বছর যে ব্যবসায়ে যত কাল বেঁচে থাকবে বা ব্যবসায়ের লেনদেনগুলো, ব্যবসায়ের কার্যক্রমগুলো যত বছর চলতে থাকবে, প্রত্যেক বছরই একই হিসাবকাল একই হিসাব পদ্ধতি ব্যবহার করা হবে যে হিসাব প্রস্তুতের ক্ষেত্রে। এরপর আছে যে বস্তুনিষ্ঠতার নীতি। বস্তুনিষ্ঠতার নীতি কি, হিসাবরক্ষকের যে জ্ঞান, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা, এইগুলো দ্বারা লেনদেনের সঠিকভাবে হিসাবভুক্ত করতে হবে। মানে ব্যবসায়ের যে হিসাবরক্ষকগুলো থাকে তাদেরকে, মানে তাদের একদম পারফেক্ট কি বলে পারফেক্ট অভিজ্ঞতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন আমাদের হিসাবরক্ষক নিয়োগ দিতে হবে, এবং তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা দ্বারা লেনদেনগুলোকে সঠিকভাবে হিসাবভুক্ত করতে হবে যাতে ভুল না হয়। এটাকেই বলা হয় কি, বস্তুনিষ্ঠতার নীতি। এরপর আসি যে আমাদের ব্যবসায়ে কিছু অনুপাত থাকে। তো অনুপাতগুলো আমাদের ব্যবসায়ের জন্য অধিক গুরুত্বপূর্ণ। কেন? এই অনুপাতগুলো আমাদের যে ব্যবসায়ের মুনাফা, ব্যবসায়ের যে সম্পদ, ব্যবসায়ের যে দায়, এইগুলো ক্যালকুলেট করার জন্য, এইগুলো নির্ধারণ করার জন্য আমাদের যে এই অনুপাতটা বের করতে হয়। তো এটার কিছু পার্ট আছে, তো ওই পার্টগুলো আমরা যদি একদম বিস্তারিত জানতে পারি তাহলে অবশ্যই আমরা বুঝতে একটু সহজ হবে। তো এই পার্টগুলো কি কি, এখানে ফার্স্টে বলা হয়েছে যে মুনাফা অর্জন ক্ষমতা। তো এই যে এটা একটা হলো অনুপাত, এটা কি, মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। এখানে কি করা হয়, নিট মুনাফাকে বিক্রয় আয় এবং বিনিয়োজিত যে মূলধন সেটাকে মুনাফা অর্জনের ক্ষমতার সাথে তুলনা করা হয়। এটা কিভাবে, আমরা যদি এখন ম্যাথের দিকে যাই, তো এখন দেখেন এখানে কিন্তু যে নিট মুনাফার হার, এই নিট মুনাফার হার বের করা হয় হলো আমাদের যে নিট মুনাফাটা হয়, ওই নিট মুনাফাকে যে মোট বা নিট বিক্রয়, ওই বিক্রয় দিয়ে ভাগ দেওয়া হয়। এখন এটা আমরা একটু বিস্তারিত শেখার চেষ্টা করি। দেখেন এই নিট মুনাফাকে আমরা যখন নিট বিক্রয় দিয়ে ভাগ দিলাম, মানে আমাদের এইখানে যে আমাদের মনে করেন 1 বছর 1 লক্ষ টাকা আমাদের কি হয়েছে, ইনকাম হয়েছে বা মুনাফা হয়েছে, সরি ইনকাম না, আমাদের মুনাফা হয়েছে 1 বছর 1 লক্ষ টাকা। বিক্রয় করলাম কত, মনে করেন আমরা 10 লক্ষ টাকা প্রোডাক্ট বিক্রি করে আমাদের যে 1 লক্ষ টাকা কি পাইলাম, আমাদের মুনাফা পাইলাম। এখন এটা যদি আমরা এটা দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে হলো 0.10, বা এটাকে এখন আমরা যদি এই 100 দিয়ে গুণ দিই তাহলে আসে হলো আমাদের 10। ঠিক আছে, এই 10টা হলো 10 আমরা পার্সেন্ট হিসাবে হিসাব করব। এখন দেখেন আমরা মানে এই 10 লক্ষ টাকা বিক্রির মাধ্যমে আমরা 1 লক্ষ টাকা মুনাফা অর্জন করলাম, মানে 10% আমরা মুনাফা অর্জন করলাম। এখন এই যে মুনাফা, এটা যেই বছর বেশি হবে ওই বছরকে আমরা বেটার বা আমাদের যে আয় সক্ষমতা ভালো বলে ধরে নেব, বা আমাদের মুনাফা বেশি হয়েছে বলে ধরে নিব। কেমন, যেমন ধরেন আমরা যে 10 লক্ষ টাকা বিক্রয় করলাম, মুনাফা পাইলাম 1 লক্ষ টাকা, তার মানে আমাদের যে পার্সেন্টেজ মুনাফার হার ওইটা আসলো কত, 10%। এখন আরেক বছর মনে করেন যে আমরা 5 লক্ষ টাকা মুনাফা অর্জন
অর্জন করলাম সেম 10 লক্ষ টাকা বিক্রি করে, ঠিক আছে। এখন এই যে 10 লক্ষ টাকা বিক্রি করে 5 লক্ষ টাকা মুনাফা অর্জন করলাম, এখানে আমাদের মুনাফার হার আসবে, নিট মুনাফার হার আসবে 5%। এখন এই যে দেখেন আমরা কিন্তু 10 লক্ষ টাকা এক বছর 10 লক্ষ টাকা বিনিয়োগ করে 5 লক্ষ টাকা পাইলাম, আরেক বছর 10 লক্ষ টাকা বিনিয়োগ করে 1 লক্ষ টাকা পাইলাম। এখন কোন বছরটা বেশি পাইছি? এই যে 10%-এর যে বছর, ওই বছর আমাদের যে মুনাফাটা বেশি হয়েছে। এই জন্য আমাদের এই নিট মুনাফার হার যেই বছর বেশি হবে ওই বছর আমাদের আয় ভালো হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সক্ষমতা তত ভালো বলে বিবেচনা করা হবে। এরপর বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। এইটা কি? এটা হলো আমরা আগের বার বলছিলাম যে বিক্রয়ের উপর মুনাফা, বা আমরা 10 লক্ষ টাকা বিক্রয় করে কত লক্ষ টাকা ইনকাম করলাম বা মুনাফা অর্জন করলাম। এখন এটাতে হলো আপনি কত টাকা মুনাফা মূলধন বিনিয়োগ করে আপনি কত টাকা মুনাফা পাইলেন। মনে করেন আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, বিনিময়ে একটা বছর আপনি 5,000 টাকা কি পাইলেন? মুনাফা পাইলেন। তাহলে কয় পার্সেন্ট? এখানে আসে হলো আপনার 5%, ঠিক আছে। অন্য বছর দেখা গেল আপনি 8,000 টাকা মুনাফা পাইছেন, যেটা আপনি সেম 1 লক্ষ টাকা বিনিয়োগ করে। তো এই বছর যে 8,000 টাকা পাইছেন, আপনার মুনাফা আসছে 8%। তার মানে এই যে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, এটাও যখন বেশি হবে তখন আপনার আয় ভালো হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরপর হলো যে স্বল্পমেয়াদী বা চলতি দায় পরিশোধের ক্ষমতা, বা এই যে আপনার চলতি দায়গুলো আছে, চলতি দায়গুলো কি কি? মনে করেন পাওনাদার, এরপর স্বল্পমেয়াদী যেই ঋণগুলো থাকে, ব্যাংকের জমাতিরিক্ত, এইগুলো হলো আমাদের চলতি দায়। এই চলতি দায়ের ক্ষমতা ডিফাইন করা হলো আপনার চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ দিয়ে। চলতি সম্পদ কোনগুলো? চলতি সম্পদ হলো আমাদের নগদ, এরপর ব্যাংকে যে জমা টাকাগুলো আছে চলতি অ্যাকাউন্টে, এরপর আমাদের যে দেনাদারগুলো আছে, এরপর প্রাপ্য হিসাব যেগুলো আছে, প্রাপ্য বিল যেগুলো আছে, এগুলো হলো আমাদের জন্য চলতি সম্পদ। এখন এই যে চলতি সম্পদ, এই চলতি সম্পদগুলো চলতি সম্পদ বলা হয়, কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে এগুলোকে তরলে বা নগদে রূপান্তর করতে পারি বলে, এবং চলতি দায়গুলো হলো আমাদের খুব তাড়াতাড়ি পরিশোধ করতে হয় বলে আমাদের এটাকে চলতি দায় বলা হয়, বা 1 বছরের কম সময়ে আমাদের এই দায়গুলো পরিশোধ করতে হয়। অন্যদিকে এই যে চলতি সম্পদ, এগুলোও আমরা 1 বছরের কম সময়ের মধ্যে নগদ টাকায় আমরা কি করতে পারি? রূপান্তর করতে পারি। এখন এই যে চলতি সম্পদ, এই চলতি সম্পদ দিয়ে যখন আপনি চলতি দায়কে ভাগ দিবেন, চলতি সম্পদ কে যখন চলতি দায় দিয়ে ভাগ দিবেন, চলতি দায় দিয়ে যখন আপনি ভাগ দিবেন, তখন আপনার একটা রেশিও আসবে। কেমন রেশিও? মনে করেন এই যে চলতি সম্পদ, আপনার চলতি সম্পদ আছে টোটাল একদম আপনার ক্যাশ মিলিয়ে, এরপর আপনার যে মজুত পণ্য, আপনার যে দেনাদার, এগুলো সবগুলো মিলিয়ে মনে করেন আপনার 2 লক্ষ টাকা, মনে করেন যা 20,000 টাকা ধরলাম, 20,000 টাকা আপনার কি আছে? চলতি সম্পদ আছে। যখন আপনি এটাকে মনে করেন আমরা চলতি দায় আছে হলো 10,000 টাকা। এখন দেখেন, আপনি যখন দায়টা পরিশোধ করতে যাবেন, তখন এই যে 10,000 টাকা পরিশোধ করে আপনার কাছে আরও 10,000 টাকা থেকে যাবে। যখন আমরা অনুপাত বের করব, এখানে এই 2 এবং 1 এখানে এরকম থেকে যাবে, মানে একটা হলো 2, মাঝখানে আমরা যদি এটাকে ভাগ চিহ্ন ধরে নিই, এরপর এটাকে হলো আমরা 1 ধরে নিব, ঠিক আছে। তো এই যে আমাদের 2:1, মানে আপনার যে চলতি দায়, এর চাইতে আপনার চলতি সম্পদ বেশি। তো চলতি সম্পদ বেশি হওয়ার মাধ্যমে আপনি কি আপনার দায় পরিশোধ ক্ষমতাও তত বেশি। এই জন্য এই যে আদর্শ মান ধরা হয় হলো চলতি সম্পদ বেশি থাকাকে, বা 2:1 থাকলে আমরা এটাকে আদর্শ মান ধরে নিব, বা আপনার যে চলতি দায় পরিশোধের ক্ষমতা ওটা সবচেয়ে বেশি বলে আমরা ধরে নিব। এরপর কি? তারল্য অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত। তো অগ্নি পরীক্ষা মানে আগুনের পরীক্ষা বলতে পারেন। তো এখানে কি করা হয়? এখানে আপনার যে মজুত পণ্য এবং অগ্রিম খরচ, এগুলো বাদ দেওয়া হয় চলতি সম্পদ থেকে, বাকিটা এটার মতো সেম। চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ দেওয়া হবে, কিন্তু চলতি সম্পদকে ভাগ দেওয়ার আগে যে মজুত পণ্য এবং অগ্রিম খরচকে বাদ দিয়ে দেওয়া হবে। তো এখন এখানে যেহেতু চলতি সম্পদ আমাদের কমে গেছে, তাহলে আদর্শ মানও আমরা কমাই দিব যে 1:1, মানে আপনার যে চলতি সম্পদ বা নগদ, এখানে কি কি থাকতে পারে? নগদ, ক্যাশ বা বাকি যা আছে আর কি। তো এইগুলোকে আমাদের কি চলতি যায় যে যখন ভাগ দেব, তখন যদি মনে করেন আপনার এই যে এই উপরের পার্টটা, এটা ধরেন 100 আছে, চলতি দায়ও আপনার 100 আছে, মানে আপনার যে তারল্য অনুপাত বা আপনার যে তরল সম্পদ, এখানে দেখেন মজুত পণ্য বাদ দিলে, অগ্রিম খরচ বাদ দিলে আপনার যা থাকে তা হলো নগদ এবং ব্যাংক, যেগুলোকে আপনি চাইলেই 1 দিনের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে, এমনকি আপনি 1 মিনিটের মধ্যেও কি ক্যাশে রূপান্তর করতে পারতেছেন। চলতি দায় বা আপনাদের যে দেনাদারগুলো পাওনাদারগুলো আছে, এগুলো চাহিদা মতো আপনি সাথে সাথে কি করতে পারতেছেন? পরিশোধ করতে পারতেছেন। তো এটাকে বলা হলো তারল্য অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত। অগ্নি পরীক্ষা কি? আপনার যখনই মনে করেন আপনার পিছনে আগুন লাগছে, এখন আপনি সাথে সাথে পানি মেরে দিতে পারছেন, আপনি বেঁচে গেছেন। এই জন্য এটাকে অগ্নি পরীক্ষা অনুপাত বলা হয়, যার মাধ্যমে আপনি ধরেন মজুত পণ্য, এই মজুত পণ্য আপনার ধরেন বিক্রি করতে মিনিমাম তো কিছু সময় লাগবে। অগ্রিম যে খরচগুলো করে ফেলছেন, এইগুলোর টাকা আসতে কিছু সময় তো সময় লাগবে, বা এগুলোর যে রিটার্ন, এই রিটার্ন আসতে তো কিছু সময় লাগবে। ওই যে কিছু সময়
সময় এই যে চলতি সম্পদ বাকিটা যে আছে নগদ এবং ব্যাংক, এটা কিন্তু কিছু সময় লাগবে না। তো এটা দিয়ে আপনার যে চলতি দায় এটার সাথে সাথেই আপনি কী করতে পারবেন, পরিশোধ করতে পারবেন। এই জন্য এটা 1:1 থাকা ভালো। যদি 1:2 থাকে তাহলে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। যদি 2:1 থাকে তাহলে আরও বেশি ভালো, ঠিক আছে। মানে 1:1 এটা হলো আদর্শ মান ধরা হয়। এরপর দেখি আমাদের যে সম্পদ এবং দায় এগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। এইখানে মোটামুটি আমাদের যে সম্পদ এবং দায় এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে একটা হলো চলতি আর একটা হলো স্থায়ী। তো স্থায়ী সম্পদগুলো কী কী? স্থায়ী সম্পদগুলো যেগুলো হলো 1 বছরের বেশি ব্যবহার করা যায়, সিম্পল একদম কাটচিট কথা, যে 1 বছরের বেশি যদি যে কোনো সম্পদ আপনি যদি ব্যবহার করতে পারেন ওটা হলো আপনার জন্য স্থায়ী সম্পদ। এরপর চলতি সম্পদ কি? যেগুলো হলো 1 বছরের মধ্যে আপনার কি শেষ হয়ে যাবে, বা আপনি 1 বছরের মধ্যেই কি করতে পারবেন, যে আমাদের চলতি সম্পদগুলো আছে এগুলোকে আপনি নগদে রূপান্তর করতে পারবেন। আবার এইখানে যে আমাদের স্থায়ী সম্পদ এগুলো তো 1 বছরের মধ্যে কি করা যায়, নগদে রূপান্তর করা যায়। কিন্তু এইখানে একটা কথা, যে আপনি এগুলোর সুবিধা 1 বছরের বেশি পাবেন, কিন্তু যখন চলতি সম্পদকে আপনি নগদে রূপান্তর করবেন তখন ওইগুলো আপনি 1 বছরের মধ্যে অনেক সময় আপনি কি নগদে রূপান্তর করতে পারেন বা শেষ হয়ে যায়, এই টাইপের কিছু, মানে আপনি খরচ করে ফেলতে পারেন আর কি, বা শর্টকাটে যে সম্পদগুলো আপনি খরচ করে ফেলতে পারেন, এটাই হলো চলতি সম্পদ। দীর্ঘমেয়াদী দায় কি? দীর্ঘমেয়াদী দায় হলো সেম, 1 বছরের অধিক সময়ের পর আপনি যেটার সুবিধা নিতে পারবেন, বা যেই দায়কে আপনি 1 বছরের পরেও যে পরিশোধ করতে পারবেন, বা 1 বছরের পর পর্যন্ত, বা ধরেন 5 বছর বা 10 বছর, এই যে মেয়াদি ঋণগুলো থাকে বা মেয়াদি যে দায়গুলো থাকে ওইগুলো হলো যে দীর্ঘমেয়াদী দায়। আর চলতি দায় যেগুলো ওইগুলো হলো আপনার 1 বছরের কম সময়ের মধ্যে। মানে এইখানে হলো সময়কে দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন যে চলতি, এই চলতি হলো 1 বছর এবং 1 বছরের নিচে, আর স্থায়ী সম্পদ হলো 1 বছরের উপরে। মানে 1 বছর পর্যন্ত আপনি চলতি সম্পদ ধরে নিতে পারবেন এবং চলতি দায় ধরে নিতে পারবেন। 1 বছরের উপরে গেলে সেটা আপনি স্থায়ী সম্পদ বা স্থায়ী দায় ধরতে হবে, যেটা আপনি 1 বছরের পরেও পরিশোধ করতে পারবেন। অন্যদিকে চলতি সম্পদ যেগুলো, চলতি দায় যেগুলো আছে এগুলো 1 বছরের মধ্যে আপনার কী করতে হয়, পরিশোধ করতে হয়, ঠিক আছে। এরপর আসি যে এখানে আরেকটা সম্পদ আছে যেটাকে বলা হয় অসমন্বিত ব্যয়, অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ, বা এটাকে কি বলা হয়, যাই হোক অদৃশ্যমান সম্পদও বলা হয়। তো এই সম্পদগুলো হলো মোটামুটি, এগুলো হলো কোনো সম্পদ না, কিন্তু এগুলোকে সম্পদ ধরা হয় যে আপনি ব্যবসায়ের যে আমি একটা জাস্ট ঘটনা বলি, মনে করেন আপনি একটা দোকান দিলেন, এখন ওই দোকানে আপনি যেই দিন উদ্বোধন করলেন ওই দিন আপনার আশেপাশে যে দোকানগুলো আছে এবং আপনার যে ফার্স্টের কাস্টমারগুলো আছে সবগুলোকে আপনি মিষ্টি খাওয়ালেন, মনে করেন এখানে 5,000 টাকা খরচ হলো। এই যে 5,000 টাকা এটা ফার্স্টে আপনি খরচ করছেন, এটা কিন্তু আপনি খরচ করে ফেলছেন, এটা একটা ব্যয়, কিন্তু এর মাধ্যমে আপনি কিন্তু কিছু ফিক্সড কাস্টমার পাবেন এবং আপনার আশেপাশের যেই মানুষগুলো আছে বা আশেপাশের যে ব্যবসায়ীগুলো আছে তারা কিন্তু আপনাকে সুবিধা দিবে। এই যে আপনি দীর্ঘ সময় ধরে তাদেরকে পাচ্ছেন, তাদের থেকে একটা বেনিফিট পাচ্ছেন, এটা কিন্তু সম্পদের কাজ করতেছে। কিন্তু এই যে 5,000 টাকা এটা কখনোই আপনি রিটার্ন পাবেন না, এটা কিন্তু খরচ হয়ে গেছে, এটা খরচ, কিন্তু এই খরচটার আপনি দীর্ঘদিন বেনিফিট পাচ্ছেন বলে এটাকে কাল্পনিক সম্পদ হিসেবে ধরে নেওয়া হয়। তো প্রাথমিক খরচ, এরপর কি বিলম্বিত বিজ্ঞাপন, মনে করেন আপনি 2 বছরের জন্য একটা বিজ্ঞাপন চালানেন, এখন 2 বছর শেষ হয়ে গেছে, আপনার ওই বিজ্ঞাপনের মাধ্যমে যেই কাস্টমারগুলো আসছে বা যেই ক্রেতাগুলো আসছে ওইগুলো আপনার রিপিটেড কাস্টমার হয়ে গেছে, যেগুলো আপনার মনে করেন আরও 5 বছর পর্যন্ত কি আপনার কাছ থেকে পণ্য কিনলো। এখন এই যে বাকি 3 বছর আপনি সুবিধা পাইলেন, এটা কিন্তু ওই বিজ্ঞাপনের মাধ্যমেই পাইলেন। এরপর কি আছে, যে শেয়ারের অবহার এবং ঋণপত্রের অবহার, এটা কি, মনে করেন আপনি বাজারে শেয়ার ছাড়লেন 100 টাকার, কিন্তু আপনি বিক্রি করলেন 90 টাকায়, এর ফলে আপনি কি করতে পারলেন, একটা হিউজ পরিমাণের মূলধন সংগ্রহ করতে পারলেন বাজার থেকে। এই যে 10 টাকা দিলেন, এই 10 টাকার কিন্তু আপনার নিজের পকেট থেকে দিলেন, ওই যে পকেট থেকে দিলেন এটা খরচ হয়ে গেছে, কিন্তু এই খরচটার মাধ্যমে আপনি কিন্তু একটা মূলধন পেলেন, যেটার যে ব্যবহার, ওই ব্যবহারটা আপনি দীর্ঘমেয়াদী করতে পারতেছেন। এরপর কি আছে, এরপর হলো বিনিয়োগ। বিনিয়োগ কি, আপনার যে ব্যাংকে মনে করেন 50,000 টাকা পড়ে আছে বা ব্যাংকে 1 লক্ষ টাকা পড়ে আছে, এই যে টাকাটা পড়ে আছে, এই পড়া টাকাটা আপনি শুধু ফালায় না রেখে কি কোনো কিছুতে আপনি বিনিয়োগ করে দিবেন। তো এখানে 2 ধরনের বিনিয়োগ আছে, একটা হলো চলতি সম্পদের বিনিয়োগ বা স্বল্পমেয়াদী বিনিয়োগ, আর একটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখানেও সেম যে স্বল্পমেয়াদী বা চলতি বিনিয়োগ, ওইখানে আপনার 1 বছরের কম সময়ের জন্য করা হয়, যেমন কি বিক্রয়যোগ্য সিকিউরিটিস বা বাণিজ্যিক কাগজপত্র বা স্বল্পমেয়াদী কাউকে ঋণ দিলে ওইটাকে স্বল্পমেয়াদী
বিনিয়োগ বলা হবে। অন্যদিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি, যেটাকে 1 বছরের অধিক সময়ের জন্য করা হয়। যেমন বিভিন্ন কোম্পানির শেয়ার যেটার মেয়াদ আনলিমিটেড থাকে, এরপর মেয়াদি ঋণপত্র, মনে করেন 5 বছরের জন্য ঋণপত্র ক্রয় করলেন। যে সঞ্চয়পত্র, সরকারি বন্ড, সরকারি বন্ডের কিন্তু আনলিমিটেড মেয়াদ থাকে, যখন ইচ্ছা আপনি তখন কী করতে পারবেন, টাকাটা উইথড্র করতে পারবেন। এরপর বিনিয়োগ, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা। তো এই যে বিনিয়োগ, এই বিনিয়োগগুলো করা হয় হলো 1 বছরের বেশি, এই জন্য বেশি সময়ের জন্য, এই জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলা হয় এটাকে। তো এই পর্যন্ত ছিল আমাদের আর্থিক বিবরণীর যে ম্যাথের বাইরের পার্ট। তো এগুলো হলো মুখস্থের পার্ট বা জেনে রাখার পার্ট। তো এইগুলো আপনারা একটু মনে রাখার ট্রাই করবেন। এইগুলো থেকে আপনার যেই এমসিকিউতে প্রশ্ন আসার সম্ভাবনা না, 100% আসবে এখান থেকে প্রশ্ন। তো 2 থেকে 3 নাম্বার ইজিলি পেতে পারবেন। তো ক্লাসটা আই হোপ ভালো লাগছে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।